এরিয়া মিল থেকে একটা প্রশ্ন প্রতিটা বোর্ডে আসবে ইনশাআল্লাহ। আমি এরিয়া মিলের জন্য তোমাদের 3টা প্রশ্ন সিলেক্ট করছি, যেহেতু তোমাদের বন্ধ নাই। তো এই বন্ধ নাই প্লাস এতগুলো ম্যাথ কেমনে সলভ করবা, তার তাই অধ্যায়ভিত্তিক 3টা 4টা করে ম্যাথ সিলেক্ট করছি। এই 3টা ম্যাথ করলে সকল এরিয়া মিল আমরা পারবো ইনশাআল্লাহ। তাহলে অঙ্ক করার আগে একটু সুন্দর করে খাতা নেবা, খাতা নেওয়ার পর যেগুলো গুরুত্বপূর্ণ লাইন বলবো সেগুলো একটু নোট করবা এবং ম্যাথগুলো প্র্যাকটিস করবা, প্রশ্নটা ভালো করে পড়বা। ইনশাআল্লাহ রিয়ামিল থেকে যেখান থেকে প্রশ্ন আসুক তোমরা পারবা, কারণ আমরা আলোচনা বিষয়ে যাচ্ছি। এখন একটু দেখি, আমি একটা উদ্দীপক লিখছি। উদ্দীপকে বলছে রিয়ামিলে যে উদ্দীপ্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ। রিয়ামিলের মধ্যে অনেক কিছু আসে না। আমরা বইয়ে সাধারণত 3টা জিনিস পড়ে, সাধারণত সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক খাতানগদ, প্রারম্ভিক ব্যাংক জমা। কিন্তু এটা না শিখে একটা টেকনিক মাথায় রাখবা। রিয়ামিলের যে উদ্দীপ্তগুলো অন্তর্ভুক্ত হবে না সেগুলো হলো কি কি আসবে না: সমাপনী মজুত পণ্য, সমাপনী মণিহারি, অব্যবহৃত মণিহারি, অবিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক সম্পদ ও প্রারম্ভিক দায় আসবে না। তারপর সম্ভাব্য সম্পদ দায় রিয়ামিলে আসবে না। সম্ভাব্য সম্পদ দায়, অর্থাৎ 3টা জিনিস মাথায় রাখবা। 1 নাম্বার সমাপনী মজুত পণ্য, সমাপনী মণিহারি, অব্যবহৃত মণিহারি, অবিকৃত পণ্যের ব্যয়। তারপর দুনিয়াতে যত সম্পদ দায় আছে, সম্পদ দায়ের ক্ষেত্রে প্রারম্ভিক আসবে না, যেমন প্রারম্ভিক খাতানগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক দেনাদার, প্রারম্ভিক পাওনাদার, যা আছে তা। এরপর সম্ভাব্য যদি কোনো সম্পদ দায় থাকে সেটা রিয়ামিলে আসবে না। এটা তোমরা সুন্দর করে এসএস নিয়ে রাখিও, যাতে লিখে রাখতে পারো। এখন আমরা এখানে গড় করলাম বিবরণ টাকা টাকা। তাহলে দেখি রিয়ামিলে যে সব দফা আসবে না, যেগুলো একটু খেয়াল করি। মজুদ পণ্য 1 তারিখ, প্রারম্ভিক মজুদ পণ্য রিয়ামিলে আসবে, কিন্তু মজুদ পণ্য 31 তারিখ। তাহলে মজুদ পণ্য 31 তারিখ মানে সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য রিয়ামিলে কি আসে না। তা আমরা এখানে লিখবো মজুদ পণ্য, মজুদ পণ্য 31 তারিখ 12 মাস 2020, 12,500 টাকা। এরপরে আমাদের আছে যন্ত্রপাতি আসবে, আসবাবপত্র আসবে, ক্রয় খতিয়ানের পাওনা, দেনাদার। ভালো মতো খেয়াল করো, দেনাদার কিন্তু সম্পদ। তাহলে সম্পদ ও দায়ের ক্ষেত্রে প্রারম্ভিক আসবে না। এখানে যেটা আসবে না সেটা লিখতে বলছে, আমরা লিখবো এখানে দেনাদার 1 তারিখ 1 মাস 20, 8,000 টাকা, 8,000 টাকা। এরপর দেখি কমিশন, পরিবহন, বিক্রয়, পদোত্তর, বকেয়া মজুরি, অগ্রিম বেতন, ব্যাংক জমাতিরিক্ত। ঠিক আছে, এগুলো আসবে। তাই এখানে আসবে না যে 20,500 টাকা। এরপরে আমরা ক নাম্বার শেষ, ক নাম্বারে যাব। উপযুক্ত তথ্য ব্যবহার করে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ। চলতি সম্পদ কোনটা? যে সম্পদ 1 বছরের কম সময়ের জন্য ব্যবহার করা হয় তাকে চলতি সম্পদ বলে। এটা ছোট বাচ্চার পড়া। তাহলে চলতি সম্পদ কোনগুলো আমি একটু করে বলতেছি, পারলে নোট করে রেখে রাখিও। হাতে নগদ, ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, সমাপনী মণিহারি, অব্যবহৃত মণিহারি, অবিকৃত পণ্যের ব্যয়। দেনাদার, দেনাদারের বিপরীত নামগুলো চলতি সম্পদ, যেমন দেনাদার অবলিক পাওনা, অবলিক বিক্রয় খতিয়ানের, অবলিক পুস্তক ঋণ, অবলিক প্রাপ্য। এবং অগ্রিম খরচ চলতি সম্পদ, বকেয়া চলতি সম্পদ ইত্যাদি। এবং প্রাপ্য দেখলেই চলতি সম্পদ। চলতি দায় কোনগুলো? যেগুলো 1 বছরের কম সময়ের জন্য দায় ব্যবহার করা হয়ে থাকে, যেমন কি কি? পাওনাদার আছে, পাওনাদারের বিপরীত নাম কি কি? পাওনাদার, দেনা,
ক্রয় খতিয়ানের জের। পদীয় ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, স্বল্প মেয়াদী ঋণ, ভবিষ্যৎ তহবিল অথবা প্রভিডেন্ট ফান্ড, আয়কর সঞ্চিতি, অনুপার্জিত সেবায় ইত্যাদি। এবং পদীয় দেখলে চলতি দায়। এখন আমরা চলতি সম্পদ আর চলতি দায় করবো। খেয়াল করি, পরিমাণ বলছে। একটা কথা মাথায় রাখবা, সম্পদ ও দায়ের ক্ষেত্রে প্রারম্ভিক আসবে না। চলতি সম্পদ ও চলতি দায়ের ক্ষেত্রে প্রারম্ভিক আসবে না, এই কথাটা নোট করে লিখে রাখা পারলে। এখন আমরা দেখি মজুদ পণ্য, এটা বিয়ে আসবে না। মজুদ পণ্য 31 তারিখ আমার জন্য চলতি সম্পদ, কারণ মজুদ পণ্য 31 তারিখ মানে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য আমার জন্য চলতি সম্পদ। আমরা এখানে লিখতে পারি মজুদ পণ্য। এখানে 31 তারিখ 12 মাস 20, 12,500। যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, আসবাবপত্র স্থায়ী সম্পদ। স্যার, ক্রয় খতিয়ানের জের, এটা হলো পাওনাদার। ক্রয় খতিয়ানের জের কি? পাওনাদার। পাওনাদারের বিপরীত নামগুলো কি কি? পাওনাদার এসএসসি রে যেগুলো আসে সেগুলো বলতেছি আমি। পাওনাদার, ক্রয় খতিয়ানের জের, দেনা, পদীয় হিসাব। তাহলে ক্রয় খতিয়ানের জের আমার জন্য পাওনাদার, এটা আমার জন্য চলতি দেয়। আমরা এখানে লিখতে পারি ক্রয় খতিয়ানের জের কত? 25,000 টাকা লিখলাম। এরপরে স্যার পাওনা আছে আমাদের। পাওনা মানে হলো দেনাদার। অনেকে পাওনাকে পাওনাদার মনে করে, এটা বল। পাওনা মানে দেনাদার। একটু আগে বলছি দেনাদার, পাওনা, পুস্তক ঋণ, বিক্রয় খতিয়ানের জের, প্রাপ্য, এগুলো চলতি সম্পদ। আজকে পাওনা আমার জন্য চলতি সম্পদ হবে। পাওনা হলো 30,000 টাকা। এরপরে স্যার দেনাদার। অনেক স্টুডেন্ট দেনাদারটাকে সম্পদে বসাবে। হ্যাঁ বসবে, কিন্তু আজকে দেখতে হবে এটা কি প্রারম্ভিক। একটু আগে বলছি সম্পদ ও দায়ের ক্ষেত্রে প্রারম্ভিক আসবে না। তাহলে আজকে দেনাদার সম্পদ প্রারম্ভিক আছে, এটা আসবে না। আর যদি কোনো তারিখ না থাকতো তাহলে সেটা সমাপনী, তাহলে সেটা আসতো। আজকে আসবে না, কারণ সম্পদ ও দায়ের ক্ষেত্রে প্রারম্ভিক আসবে না। ওকে, হাতে নগদ আমার জন্য সম্পদ। আমরা এখানে হাতে নগদ লিখতে পারি। হাতে নগদ কত? 15,500। কমিশন ব্যয় আসবে না, পরিবহন ব্যয় আসবে না, বিক্রয়, প্রদত্ত ঋণ মানে বিনিয়োগ আসবে না, কারণ আমাকে চলতি সম্পদ চাইছে। বকেয়া মজুরি, মাথায় রাখবা, মজুরি হলো ব্যয়, মজুরি হলো ব্যয়। ব্যয়ের টাকা যদি বকেয়া থাকে তাহলে সেটা চলতি দেয়। ব্যয়ের টাকা বকেয়া থাকলে চলতি দেয়। তো আমরা এখানে লিখতে পারি বকেয়া মজুরি। বকেয়া মজুরি 12,600। এরপর অগ্রিম বেতন। বিয়োর টাকা বকেয়া থাকলে দায়ী হবে, আর বিয়োর টাকা অগ্রিম দিলে সম্পদ হবে। বিয়োর টাকা যদি অগ্রিম দেয় তাহলে সম্পদ হবে। আমরা সম্পদে লিখতে পারি অগ্রিম বেতন। অগ্রিম বেতন 6,000 টাকা দিলাম। ব্যাংক জমাতিরিক্ত আমার জন্য চলতি দেয়। আমরা এখানে ব্যাংক জমাতিরিক্ত লিখলাম।
ব্যাংক জমাতিরিক্ত, তাহলে কত? 45,000 টাকা। এগুলো আমরা একটু কি করব, যোগ করব। ধরো আমার ক্যালকুলেটরটা একটু নিয়ে আসি। তাহলে আমরা একটু যোগ করতেছি, দেখি 12,500 যোগ 3,000, 30,000 যোগ 15,500 যোগ 6,000 যোগ করলে 64,000। আর এখানে যোগ করি 25,000 যোগ 12,600 যোগ 45,000, 82,600। একটা কথা মাথায় রাখবা, যদি আজকে পার্থক্য চাইতো তাহলে সম্পদ থেকে দায় মাইনাস করতাম, পার্থক্য চাইলে মাইনাস। যদি মোট চাইতো চলতি সম্পদ আর চলতি দায় যোগ করতাম, তাহলে প্রশ্ন তো এরকম চাইতে পারে, পার্থক্য চাইলে চলতি সম্পদ থেকে চলতিতে পারতাম, আর যদি মোট চাইতো চলতি সম্পদের সাথে চলতি দায় যোগ করতাম। কিছু চাই নাই, আলাদা আলাদা হিসাব ক্লোজ করছি। ঠিক আছে, ওকে। এখন গ নাম্বারে যাই। আমাকে রিয়া মির বলছে, ভালো কথা, যেহেতু রিয়া মির বলছে, রিয়া মিলের ক্ষেত্রে দুইটা কথা মাথায় রাখবো বেশি বেশি। ব্যয় সম্পদ উত্তোলন ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। আবার বলতেছি, এখানে লিখতেছি ব্যয় সম্পদ উত্তোলন ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। ঠিক আছে, ওকে। খেয়াল করি রিয়া মিলটা মজুদ পণ্য 1 তারিখ, এটা আমার জন্য ব্যয়। স্যার অনেক স্টুডেন্ট ডেবিট করে মুখস্থ করে চলা যায়, আজকে করছস পরীক্ষা লিখে বলে গেছো, মাথা রাখতে হবে ভালো করে। যদি 3টা রিয়া মিল করো, সকল রিয়া মিল একই, তাহলে 3টা রিয়া মিল কেন ডেবিট হয়েছে কেন ক্রেডিট হয়েছে সেটা একটু বুঝবো ভালো করে। আমার লেখা প্রচুর খারাপ, স্লাইডে একেবারে অঙ্কটা করে বলছি, যাদের টাইম নষ্ট না হয়। সবাই রিয়া মিলটা এসএস নিয়ে রাখতে পারো, পরবর্তীতে যাতে তুলতে সুবিধা হয় তোমাদের। এখন দেখি মজুদ পণ্য আমার জন্য ব্যয়, ব্যয় হলে ডেবিটে বসবে, তাই ডেবিটে বসালাম। মজুদ পণ্য 21 তারিখ, সমাপনী মজুদ পণ্য মিলে আসে না। যন্ত্রপাতি আমার জন্য সম্পদ, তাই ডেবিটে বসলো। আসবাবপত্র সম্পদ ডেবিটে বসলো। ক্রয় খতিয়ানের চের, এটা আমার জন্য পাওনাদার, তাহলে পাওনাদার, এই জন্য এটা ক্রেডিটে বসালাম আমি। অনেক স্টুডেন্ট পাওনাকে পাওনাদার মনে করে ক্রেডিট পাশে বসাবে, ইয়াস হয়ে গেছে। কিন্তু পাওনা মানে দেনাদার, তাহলে দেনাদার মানে সম্পদে বসবে, তাহলে সম্পদ মানে ডেবিট। দেনাদার 1 তারিখ, সম্পদও দায়ের ক্ষেত্রে প্রারম্ভিক আসবে না। হাতে নগদ আমার জন্য সম্পদ, তাই ডেবিটে বসলো। এরপর কমিশন আমার জন্য ব্যয়, ডেবিটে বসবে। পরিবহনী ব্যয় ডেবিটে বসবে। বিক্রয় আমার জন্য আয় হিসাব, তাহলে ক্রেডিট। ভালো কথা, অনেক স্টুডেন্ট প্রদত্ত ঋণ, ঋণ দেখার সাথে সাথে দায় মনে করে ক্রেডিটে বসা দেবে, ইয়াস, কারণ আমরা অভ্যস্ত ঋণ দায় মনে করে। হ্যাঁ ঋণ দায়, কোন ঋণ? গৃহস্থ ঋণ, বন্ধক ঋণ, স্বল্প মেয়াদী ঋণ, এগুলো ক্রেডিটে বসবে। কিন্তু প্রদত্ত ঋণ মানে বিনিয়োগ, বিনিয়োগের অপর নাম প্রদত্ত ঋণ। তাহলে প্রদত্ত ঋণ সম্পদ, তাহলে সম্পদ তাহলে কোথায় বসবে? ডেবিটে বসবে। অনেকে প্রদত্ত ঋণকে দায় মনে করে ক্রেডিটে বসবে। বোর্ড প্রশ্ন একদম সহজ দেবে, দুইটারই মিল করে দেবে, বিপরীত নাম দিয়ে দেবে।
ওই দুইটা রিয়ামিল যে সঠিক করতে হবে তার আনসার সঠিক। বকেয়া মজুরি, বিয়র টাকা বকেয়া থাকলে দায় হয়। বিয়র টাকা বকেয়া থাকলে দায় হয়। দায় হলে দায় কোন পাশে? ক্রেডিট পাশে। এই জন্য ক্রেডিট পাশে বসালাম। অগ্রিম বেতন, বিয়র টাকা অগ্রিম দিলে চলতি সম্পদ। বিয়র টাকা অগ্রিম দিলে চলতি সম্পদ। তাহলে সম্পদ কোথায় বসবে? ডেবিটে। ব্যাংক জমাতিরিক্ত দায় কোথায়? ক্রেডিটে দিলাম। এখন তোমাদের মনে মনে ভাবতেছ স্যার এতটুকুতে শেষ, আপনি আবার এটা কোথা থেকে আনলেন? আমাদের স্কুলের স্যাররা মাঝে মধ্যে অনেক স্যাররা বলে রিয়ামিল যদি না মিলে অনিশ্চিত হিসাব দিয়ে মিলাতে। আজকে দেখবা যোগ করে দেখি আমরা। ডেবিটের সকল লেনদেন যোগ করলে ডেবিটের সকল লেনদেন যদি কি যোগ করি আমার 4,98,900 আসবে। আর যদি ক্রেডিট পাশে যোগ করি, একটু যোগ করি, 4,98,900 যোগ করলে আমার 2,48,900 আসবে। মিলছে স্যার? মিলে নাই। 4,98,900 বড় নাকি 2,48,900 বড়? অবশ্যই 4,98,900 বড়। সেটা দুনো পাশে বসবে, সেটা দুনো পাশে বসবে। এখন সবাই কি করবে? রিয়ামিল তো মিলে নাই, কোন সাইড মিলে নাই? ক্রেডিট সাইড মিলে নাই। যদি রিয়ামিল না মিলে অনিশ্চিত হিসাব দিয়ে মিলে দেয়। হ্যাঁ, 80% অঙ্কের মধ্যে না মিললে অনিশ্চিত হিসাব দিয়ে মিলে যাবে। আজকে আমি ক্লিয়ার করব কখন অনিশ্চিত হিসাব হবে, কখন অনিশ্চিত হিসাব হবে না, সেটা নোট করবা। প্লিজ সবাই একটু নোট করিও, কাজে লাগবে। শুধু এসএসসি পরীক্ষার জন্য না, ইন্টারের জন্য কাজে লাগবে। আমার কথা হলো যদি তোমার রিয়ামিলে ক্রেডিট পাস না মিলে, কোন পাসটা? ক্রেডিট পাস। আমাদের মূলধন আছে কিনা দেখতে হবে। আমাদের কি আছে কিনা দেখতে হবে? মূলধন। যদি মূলধন থাকে, যদি মূলধন থাকে, ক্রেডিট পাস না মিলে, তখন অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দেব। অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দেব। আর যদি ক্রেডিট পাস মিলে নাই, মূলধন যদি না থাকে, মূলধন যদি কি, তাহলে মূলধন দিয়ে মিলাতে হবে। স্যার কেন? একটা প্রতিষ্ঠানে কি মূলধন ছাড়া কি ব্যবসা হবে? হবে না। আজকে দেখো তো এখানে কোনো মূলধন আছে কিনা না, আমার চোখে পড়তেছে না। এখানে মূলধন একটাও নেই, আরো ক্রেডিট পাস মিলা নাই। তাই অনিশ্চিতের পরিবর্তে আমরা মূলধন দিয়ে এটা থেকে এগুলো বাদ দিলে, আমরা এগুলো বাদ দিলে মূলধন দিয়ে মিলাই দিলাম। তাহলে যদি ক্রেডিট পাশে মূলধন থাকে তাহলে অনিশ্চিত হিসাব হবে। আর যদি মূলধন না থাকে, ক্রেডিট পাশও না মিলে, তাহলে মূলধন হিসাব দিয়ে মিলাতে হবে। স্যার এরকম হতে পারে না, ডেবিট পাস না মিলবে। যদি ডেবিট পাস না মিলে উত্তোলন থাকলে, স্যার কি থাকলে? যদি উত্তোলন থাকে তাহলে অনিশ্চিত দিয়ে মিলাবা। আর যদি উত্তোলন না থাকে, উত্তোলন দিয়ে মিলাতে হবে। তাহলে দুইটা কথা মাথায় রাখবা। ক্রেডিট পাস না মিলে মূলধন চেক করবা, আর ডেবিট পাস না মিলে উত্তোলন চেক করবা। এগুলো যদি থাকে অনিশ্চিত দিয়ে মিলাবা, আর এগুলো যদি না থাকে, ক্রেডিট পাস না থাকলে মূলধন দিয়ে মিলাবো, ডেবিট পাস না থাকলে উত্তোলন দিয়ে মিলাবো। আমি হয়তো আশা করি বোঝাতে পারছি। এখন দেখি নেক্সট অঙ্ক 2 নাম্বার। এখানে বলছে কি সোহাগ এন্ড ব্রাদার্সের রিয়ামিলের যে দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ। রিয়ামিল একটা ব্যতিক্রম কথা আছে, আমি একটা ব্যতিক্রম বেসিক দিয়ে বলি সব সময় ক্লাসে। রিয়ামিলে যদি, এখানে দেখো, রিয়ামিলে যদি সমন্বিত ক্রয় কথা,
তাহলে একটা জিনিস খেয়াল করো, সমন্বিত ক্রয় কথা উল্লেখ থাকে, রেয়া মিলে যদি সমন্বিত ক্রয় কথা উল্লেখ থাকে, তাহলে মাথায় রাখবা রেয়া মিলে যদি, এটা একটু এসএস নিয়ে রাখো সবাই, কাজে লাগবে, অনেক অনেক কাজে লাগবে। রেয়া মিলে যদি সমন্বিত ক্রয় কথা উল্লেখ থাকে, তাহলে রেয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় আসবে না। সমন্বিত ক্রয় কথা উল্লেখ থাকলে রেয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয় আসবে না। কিন্তু সমাপনী মজুত পণ্য, তোমার সমাপনী মণিহারি, মণিহারি একটু বানান, হয়তো একটু তাড়াহুড়ার মধ্যে লিখতে গিয়ে একটু বানান ভুল হতে পারে, এটা একটু তোমরা সংশোধন করে নেবা। অবিবাহিত মণিহারি, অবিকৃত পণ্যের বিয়ে, এগুলো আসবে। তাহলে আমি কি বলতেছি, রেয়া মিলে যদি, ভালো মতো খেয়াল করো, সমন্বিত ক্রয় কথা উল্লেখ থাকে, তাহলে রেয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য আসবে না এবং ক্রয়ও আসবে না। কিন্তু সমাপনী মজুত পণ্য, সমাপনী মণিহারি অথবা অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত মণিহারি অথবা অবিকৃত পণ্যের বিয়ে যদি থাকে, সেটা রেয়া মিলে আসবে। এটা হলো রেয়া মিলে ব্যতিক্রম। মাথায় রাখবা, 1 নম্বর প্রশ্ন যদি না আসে 2 নম্বরটা আসবে, 2 নম্বরটা যদি না আসে 3 নম্বরটা। সবাই একটু কষ্ট করে ধৈর্য সহকারে 3টা অঙ্ক করবা, অবশ্যই কাজ দেবে, সকল প্রশ্নের এমনি পারবা ইনশাআল্লাহ। এখন দেখি, তাহলে আমরা রেয়া মিলে অন্তর্ভুক্ত হব না। আজকে কি উল্লেখ আছে, সমন্বিত ক্রয়। যেহেতু সমন্বিত ক্রয় যদি উল্লেখ থাকে, তাহলে রেয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় আসবে না। আজকে দেখো মজুত পণ্য 1 তারিখ, এটা কি রেয়া মিলে আসবে? আসবে না। আমরা লিখতে পারি মজুত পণ্য 1 তারিখ 1 মাস 18, 25,000 টাকা। স্যার আমার লেখা প্রচুর খারাপ, এই জন্য আমি এক কথা 2-3 বার বলি, বোঝানোর জন্য সর্বোচ্চটা চেষ্টা করি। মূলধন মালিকানা সত্ত্ব, উত্তোলন আসবে, সমন্বিত ক্রয় আসবে, অগ্রিম মজুত পণ্য 30 তারিখ আসবে, প্রারম্ভিক আসে না যে, কিন্তু সমাপনী মজুত পণ্য আসবে, পাওনাদার আসবে, বকেয়া। আল্লাহ আমরা জানি নগদ তবে সম্পদ দায়ের ক্ষেত্রে প্রারম্ভিক আসবে না। যে কোনো সম্পদ, যে কোনো দায়ের ক্ষেত্রে প্রারম্ভিক আসে না। আমরা লিখতে পারি নগদ তহবিল 1 তারিখ 7 মাস 18, 23,300। দেনাদার আসবে, পদীয় প্রাপ্য অগ্রিম বিক্রয়, ঠিক আছে। আর না, এই 2টা আসবে না, এই 2টা যোগ করলে 48,300 শেষ। তাহলে মাথায় রাখবা, রেয়া মিলে যদি সমন্বিত ক্রয় কথা উল্লেখ থাকে, তাহলে রেয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য অথবা ক্রয় আসবে না। কিন্তু সমাপনী মজুত পণ্য, সমাপনী মণিহারি, অব্যবহৃত মণিহারি, অবিকৃত পণ্য বিয়ে রেয়া মিলে আসবে। আজকে সমন্বিত ক্রয় আছে, এই জন্য মজুত পণ্য 1 তারিখ আসে নাই, ঠিক আছে। ক নাম্বার, চলতি সম্পদ দেয়। একটু আগে বেশি পড়েছিলাম চলতি সম্পদ দেয়, আজকে আর নতুন করে বলতে হচ্ছে না, অঙ্কতে যাচ্ছি। মজুত পণ্য না আসবে না, মূলধন আসবে না, উত্তোলন আসবে না, সমন্বিত ক্রয় আসবে না, অগ্রিম বেতন। খেয়াল করো সবাই, অগ্রিম বেতন, বিয়োগ টাকা অগ্রিম দিলে সম্পদ হবে, বিয়োগ টাকা অগ্রিম দিলে সম্পদ হবে। আমরা সম্পদে লিখতে পারি অগ্রিম বেতন 6,000 টাকা। মজুত পণ্য 30 তারিখ, সমাপনী মজুত পণ্য আমার জন্য সম্পদ। তাহলে আমরা লিখতে পারি মজুত পণ্য 30 তারিখ 6-21, 30,000 টাকা। পাওনাদার আমার জন্য দায়,
পাওনাদার হলো 7,500। এরপরে ঋণ এর সুদ। ঋণ এর সুদ হলো বিয়। বিয়র টাকা বকে থাকলে দায় হয়ে যায়। বিয়র টাকা বকে থাকলে দায় হয়ে যায়। তাহলে বকেয়া ঋণ এর সুদ 8,300। এটা সুদ। ওকে, নগদ তহবিল 1 তারিখ। সম্পদ দায়ের ক্ষেত্রে তো প্রারম্ভিক আসে না। দেনাদার সম্পদ 19,500। পদীয় দায় আমার জন্য মাথায় রাখবা, সকল পদীয় চলতি দায়। স্যাররাও বলে, আমি বলতেছি, কিন্তু পদীয় বন্ড দীর্ঘমেয়াদী দেয়। সকল পদীয় চলতি দেয়, কিন্তু পদীয় বন্ড দীর্ঘমেয়াদী দেয়। আজকে পদীয় বিল আসবে 6 তারিখের মধ্যে। তাহলে পদীয় বিল 23,000 টাকা। প্রাপ্য দেখলে মতো সম্পদ, প্রাপ্য কমিশন কমিশন 8,500। অগ্রিম ভাড়া প্রাপ্তি, আয়ের টাকা অগ্রিম দিলে দায় হবে। আয়ের টাকা অগ্রিম দিলে দায় হবে। তো দায় বসাই, অগ্রিম ভাড়া প্রাপ্তি 13,200। যোগ করি, ৳64,000 টাকা। এদিকে যোগ করে 52,000 টাকা। স্যার এসএস নিয়ে রাখতে পারো তোমরা। এখন মাথায় রাখবো, পার্থক্য চাইলে বিয়োগ করতাম, মোট চাইলে যোগ করতাম। স্যার পরিমাণ চাইছে, আলাদা আলাদা হিসাব ক্লোজ করে দিছে। গ নাম্বারে আছে রেয়ামিল, ব্যয় সম্পদ উত্তোলন ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। মজুত পণ্য 1 তারিখ। আজকে এখানে সমন্বিত ক্রয় উল্লেখ আছে। সমন্বিত ক্রয় কত উল্লেখ থাকলে প্রারম্ভিক মজুত পণ্য আজকে রেয়ামিলে আসবে না। এই জন্য এটা আনিনি আমরা। কেন আনিনি? সমন্বিত ক্রয় আছে, একটু দেখলে বুঝবা তোমরা। তোমরা প্রশ্নটা এসএস নিয়ে রাখিও, প্রশ্নটা এসএস নিয়ে অঙ্ক করে প্র্যাকটিস করে শুধু 3টা রেয়ামিল করবা, ইনশাল্লাহ সকল বুট আসবে। এই 3টার মধ্যেই আসবে সকল বুটে। এখন দেখি, মূলধন মালিকানা সত্ত্ব ক্রেডিট, উত্তোলন ডেবিট, সমন্বিত ক্রয় ব্যয় ডেবিট, অগ্রিম বেতন। বিয়োর টাকা অগ্রিম দিলে সম্পদ হবে, বিয়োর টাকা অগ্রিম দিলে সম্পদ হবে ডেবিট। মজুত পণ্য আজকে আসবে, কারণ সমন্বিত ক্রয় আছে। মজুত পণ্য ডেবিট। পাওনাদার আমার জন্য দায় ক্রেডিট, বকের ঋণ সুদ। বিয়োর টাকা বকেয়া থাকলে দায় হয়ে যায়, এই জন্য ক্রেডিটে বসলো দায়। নগদ তহবিল সম্পদ দায়ের ক্ষেত্রে প্রারম্ভিক আসবে না। দেনাদার আমার জন্য সম্পদ, ডেবিটে বসলো। পদি আমার জন্য দায়, ক্রেডিটে বসলো। প্রাপ্য কমিশন আমার জন্য সম্পদ, ডেবিটে বসলো। অগ্রিম ভাড়া প্রাপ্তি, আয়ের টাকা অগ্রিম দিলে দায় হবে। আয়ের টাকা অগ্রিম দিলে দায় হয়। তাহলে আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট পাশে।
বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের অপর নাম আন্তঃফেরত। বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় ফেরত ডেবিট হবে। বসালাম, ওগুলো যোগ করে 1,42,000, যোগ করে 1,42,000, আজকে তো মিলে গেছে। আজকে কি মিলে গেছে? আচ্ছা, একটা সোলার টেকনিক শিখে দিচ্ছি তোমাদেরকে একটু খেয়াল করি। মনে করো রে মিলে তোমার একটা এন্ট্রি বলেছে, কোন এক পাশে তো মিলে মনে করো 30,000 বলেছে, গট মিল আছে। তুমি শুধু রিয়া মিলে দেখবা যে 15,000 কোন একটা এন্ট্রি আছে কিনা নেই। 15,000 মনে করো ডেবিট আছে, সোজা এটা ক্রেডিটে বসাই দেবা। অথবা ক্রেডিটে আছে সেটা কোথায় বসাবা? ডেবিটে বসাই দেবা। তা যে পাশে অমিল থাকবে ওই মাসে হবে। যদি একটা ভুল হয়ে যায়, দুইটা ভুল হয়ে গেলে তোমাদের তাহলে অঙ্ক ভুল হয়েছে, দেখতে হবে। যদি একটা এন্ট্রি ভুল হয়ে যায়, কোন একটা যোগফল যদি, যেটা ব্যবধান মনে করো 50,000 টাকা অনুচিত আসছে, পার্থক্য আছে রিয়া মিলে ডেবিট ক্রেডিট, 25,000 কোন লেনদেন আছে কিনা দেখবা। ওইটাই তোমার হয়তো ডেবিটে বসবে, না হয় ক্রেডিটে বসবে। এখন আমরা দুইটা প্রশ্ন করে ফেলছি। 3 নাম্বার, স্যার সমন্বিত ক্রয়ের পরিমাণ। সমন্বিত ক্রয়ের সূত্র কি? প্রারম্ভিক মজুত পণ্য যোগ নেট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। মুখস্থ করি, সমন্বিত ক্রয় সূত্র লিখে রাখতে পারো, প্রারম্ভিক অঙ্কটাই তুলে রাখতে পারো। তাহলে এখন দেখো, তাহলে এখানে কি বলছে? সমন্বিত ক্রয়ের পরিমাণ সূত্র কি? প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। এই নিট ক্রয় মানে কি? ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস ক্রয় বার্তা মাইনাস পণ্য উত্তোলন মাইনাস পণ্য বিতরণ মাইনাস মুনাফাবিহীন পণ্য বিক্রয় যোগ ও লিখিত ক্রয়, লাস্টে ব্যাট বাদ যাবে। আমি একদম সবগুলো কেন বলছি? শুধু নিট ক্রয় আমি এটার জন্য বলি নাই স্যার। তোমাদের ক নাম্বার প্রশ্নের মধ্যে নিট ক্রয় আসতে পারে, আবার তোমাদের আর্থিক অবস্থার বিভিন্ন মধ্যে নিট ক্রয় আসতে পারে। সবগুলো বললে এক কাজে 3-4 জায়গায় শিখে হয়ে যাচ্ছে। এখানেও শিখে শেষ, ওইটা 2 এর মধ্যে অথবা তোমার 6 এর মধ্যে নিট ক্রয় আসতে পারে, এটাও শেষ, আবার আর্থিকও শেষ। লাস্টে কি বাদ যাবে? সমাপনী মজুত পণ্য। এখন প্রারম্ভিক মজুত পণ্য কোথায় আছে একটু খুঁজে খুঁজে দেখি। প্রশিক্ষণ ভাতা নাই, প্রাপ্ত বার্তা, এই তো পাওয়া গেল। প্রারম্ভিক মজুত পণ্য 35,000 টাকা। আমরা এখানে লিখবো প্রারম্ভিক মজুত। প্রারম্ভিক মজুত 35,000। দেনাদার 1 তারিখ, সম্পদ না আসবেন, এখানে নাই। ক্রয় আছে, এখানে ক্রয় লিখলাম। ক্রয় কত আছে? 95,000। স্যার আপনি এটা আবার হুট করে আগে ঘরের আগে কেন লিখলেন? আজকে বই ফেরত আছে। যদি ক্রয় ফেরত, ক্রয় বার্তা, পণ্য উত্তোলন, পণ্য বিতরণ এগুলো থাকে, তুমি চাইলে টাকার গদ দিলে 3টা দিলে সুন্দর, বেশি স্মার্ট 3টা দিলে। যদি ভুলক্রমে 3টা না দাও, যেমন আজকে 3টা দিনে 2টা দিছি, তখন সমস্যা নাই। 2টা করার আগে একটু এইভাবে করে যাবা, মাইনাস বই ফেরত দেবা। ক্রয় থেকে বই ফেরত বাদ যাবে। বই ফেরত তো কত টাকা? 300। বাদ দাও 94,700। ওকে, বই পরিমাণ আসবে না, দেনদার না, আয়কর, বিনিয়োগ, স্বয়ং উৎপন্ন। আল্লাহ, স্বয়ং উৎপন্ন সবার শেষে কি যায়? মাইনাস স্বয়ং উৎপন্ন কত যেন? 40,000 টাকা। মনিহারি আসবে না, বার্তা নাই, বিমা সালামি নাই, সাধারণ সংশোধী নাই, বিক্রয় নাই, প্রাপ্ত কমিশন নাই। যোগ বিয়োগ করে যেটা আসবে সেটাই আনসার। 35,000 যোগ 94,700 মাইনাস 40,000, তাহলে 89,700। তোমরা একটু যোগ বিয়োগ করে দেখবা, তাহলে 89,700 দেখি, 35,000 যোগ 94,700 যোগ
-40,000, হ্যাঁ 49,400। রেয়ামিল তো করতে বলছে, কি করতে বলছে? রেয়ামিল। রেয়ামিল তো দুইটা করাইছি, এটা একটু দেখা দেবো আর কি। দেখি, প্রশিক্ষণ ভাতা বিয় ডেবিট, এবার পড়বা কেন ডেবিট হয়েছে, কেন ক্রেডিট হয়েছে, মুখস্থ করবে না, আনতে যে বসবে না ডেবিট ক্রেডিট, কয়েকটা করছে ডেবিট ক্রেডিট বসা দিয়ে চলাচ্ছে না। কেন ডেবিট হয়েছে, কেন ক্রেডিট হয়েছে, তিনটা ম্যাথ করো, সব ম্যাথ নিচ থেকে পারবা ইনশাআল্লাহ। প্রশিক্ষণ ভাতা বিয় ডেবিট, প্রাপ্ত ভাতা আয় হিসাব, যেহেতু আয় সেহেতু ক্রেডিটে দিলাম। প্রারম্ভিক মজুত পণ্য বিয় ডেবিট, দেনাদার 1 তারিখ। শুরুতেই বলছি সম্পদ উদয়ের ক্ষেত্রে প্রারম্ভিক আসবে না। ক্রয় ডেবিট, বহি ফেরত, ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত ক্রেডিট, কারণ বহি ফেরতের অপর নাম ক্রয় ফেরত। বহি পরিবহন, এটা আমার জন্য বিয় ডেবিটে বসবে। দেনাদার 31 তারিখ সম্পদ ডেবিট। আয়কর, আয়কর মানে উত্তোলন, আয়কর মানে উত্তোলন, মালিক কর্তৃক নিজ প্রয়োজন ব্যক্তিগত এবং প্রতিষ্ঠান থেকে নিজের জন্য কোনো কিছু নিলে আয়কর প্রদান, জীবন বীমা প্রিমিয়াম, ছেলে মেয়ের স্কুল কলেজের বেতন প্রদান, বেতন প্রদান, অথবা নিজের জন্য কোনো কিছু নিলে সেটাই উত্তোলন, তখন উত্তোলন ডেবিট হবে। আয়কর মানে উত্তোলন, তাই ডেবিটে বসলো। এরপরে কি আছে? বিনিয়োগ, স্যার বিনিয়োগ তো সম্পদ, তাহলে তো ডেবিটে বসবে। সমাপনী মজুত পণ্য এমএলএ আসবে না। মণিহারি আমার জন্য বিয়, এই জন্য ডেবিটে বসালো। বাট্টা আমার জন্য বিয়, ডেবিটে বসালো। বিমা সেলামি, এটাও বিয়ে আমার জন্য, ডেবিটে বসলো। সাধারণ সঞ্চিতি মাথায় রাখবা, এটা তো বুঝতেছি না কোথায় বসবে, মাথায় রাখবা। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, সকল প্রকার সঞ্চিতি, যত সঞ্চিতি আছে, সাধারণ সঞ্চিতি, অনাদায়ী সঞ্চিতি, করিম সঞ্চিতি, দেনাদা বাট্টা সঞ্চিতি, যত ধরনের সঞ্চিতি আছে, আজগুবি একটা শব্দ আছে সঞ্চিতি আছে ক্রেডিট, শুধুমাত্র পাওনাদার অথবা পদীয় বাট্টা সঞ্চিতি ডেবিট, একটা সঞ্চিতি ডেবিট, পাওনাদার অথবা পদীয় বাট্টা সঞ্চিতি ডেবিট। এরপরে যত ধরনের সঞ্চিতি আছে সকল সঞ্চিতি ক্রেডিট পাশে বসবে। তাহলে আজকে সাধারণ সঞ্চিতি ক্রেডিটে বসলো। বিক্রয় আমার জন্য আয়, ক্রেডিটে দিলাম। প্রাপ্ত কমিশন আমার জন্য আয়, ক্রেডিটে দিলাম। এখানে যোগ করলাম, এখানে যোগ করলাম, মিলে গেল আমাদের অঙ্ক। এখন গ নম্বরে যাব। গ নম্বরে এখানে কি বলছে পড়ি আমরা। মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য বলছে। স্যার মুনাফা জাতীয় আয় ব্যয়ের কি বলছে? পার্থক্য। মুনাফা মানে কি? যেটা 1 বছরের কম সময়ের জন্য ব্যবহার করা হয় তাকে মুনাফা জাতীয় বলে। এখানে লেখা আছে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, অন্যান্য পরোক্ষ খরচ। এখন দেখি আমরা এই যে আইটা আমরা ইজিলি পারবো, বুঝবো, কিন্তু মুনাফা জাতীয় ব্যয়ের একটা আধুনিক পদ্ধতির সূত্র আছে, তোমাদের বইয়ে লেখা আছে, আগে সহজ করে লিখে দিলে হয়ে যেত। এখন বিক্রিত পণ্যের ব্যয় যোগ অন্যান্য পরোক্ষ খরচ, বিক্রিত পণ্যের ব্যয় যোগ অন্যান্য কি পরোক্ষ খরচ। বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি? প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। এখন দেখি প্রারম্ভিক মজুত পণ্য, এটা আবার আর্থিক অবস্থায় বিবরণীর মধ্যে কাজ দেবে। নিট ক্রয় বলছিলাম একটু আগে, ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস ক্রয় বার্তা মাইনাস পণ্য উত্তোলন মাইনাস পণ্য বিতরণ মাইনাস মুনাফাবিহীন পণ্য বিক্রয় যোগ অলিখিত ক্রয় মাইনাস ব্যাট। সবগুলো বলছি কেন? একসাথে আর্থিকের জন্য বলে দিছি তোমাদেরকে। ক্রয় সংক্রান্ত খরচ আপাততে 5টা মাথায় রাখো, মানে আপাততে করে মাথায় রাখবা, 5টা বাইরে আসবে না। 9, 10-এ 5টার মধ্যেই আসে। কোনগুলো স্যার?
আমদানি শুল্ক 1 নাম্বার, আমদানি শুল্ক। ডক চার্জ 2 নাম্বার, জাহাজ ভাড়া 3 নাম্বার, মজুরি 4 নাম্বার, ক্রয় পরিবহন অথবা আন্ত পরিবহন। আবার বলতেছি 5টা। 1 নাম্বার আমদানি শুল্ক, 2 নাম্বার ডক চার্জ, 3 নাম্বার মজুরি, 4 নাম্বার জাহাজ ভাড়া, 5 নাম্বার ক্রয় পরিবহন অথবা আন্ত পরিবহন। একটু এদিক ওদিক কবে, কোনো সমস্যা নেই, সিরিয়াল না মিললে লাস্টের সময় উৎপন্ন বাদ যাবে। এখন প্রশ্নটা আসবো আমরা, ভালো করে প্রশ্নটা পড়বা। স্যার প্রশিক্ষণ ভাতা, এই 5টা খরচ ছাড়া যত ধরনের খরচ আছে সকল খরচগুলো অন্যান্য পরোক্ষ খরচে বসাবা। তা আমরা এখানে প্রশিক্ষণ ভাতা লিখবা সবাই। প্রশিক্ষণ ভাতা কোন ভাতা কত? 5,000 টাকা। প্রাপ্ত ভাতা আয় হিসাব, আয়তে লিখে প্রাপ্ত ভাতা 11,000। প্রারম্ভিক মজুত পণ্য, বিক্রিত পণ্যের মধ্যে শুরুতেই তো প্রারম্ভিক মজুত পণ্য বসে। প্রারম্ভিক মজুত কয় টাকা? 35,000 টাকা। এরপরে দেড় আসবে না, ক্রয় এখানে আসবে 95,000। স্যার 5 কলামে কেন? কারণ ক্রয় থেকে ক্রয় ফেরত কি যাবে? বাদ যাবে। অর্থাৎ ক্রয় ফেরত যে কথা, বই ফেরত একই কথা। বই ফেরত 300 টাকা। এরপরে বই পরিবহন, এই 5টা খরচ ছাড়া যতগুলো খরচ আছে সবগুলো অন্যান্য পরোক্ষ খরচে লিখবা। তাহলে আমরা এখানে লিখবো বহি পরিবহন। তোমার বহি পরিবহন, বহি পরিবহন 1,500। এরপরে দেনাদার, সম্পদ কাজ নাই, আয়কর উত্তোলন কাজ নাই, বিনিয়োগ কাজ নাই, সমাপনী মজুত পণ্য, বিক্রিত পণ্যের বিয়ে থেকে বাদ যাবে সমাপনী মজুত 40,000 টাকা। এখানে 94,700। এরপরে কি আছে? মনিহারি। তার 5টা খরচ ছাড়া যত খরচ আছে সবগুলো অন্যান্য পরোক্ষ খরচে বসাই দেবে। মনিহারি 1,000 টাকা। বাট্টা, এটা অন্যান্য পরোক্ষ খরচ, পুরাটা লিখিস তোরা 3,300। বিমা সালামিও অন্যান্য পরোক্ষ খরচ। সালামি কত? 9,500। সাধারণ সঞ্চিতে আসবে না। বিক্রয় আয়
1,51,000। প্রাপ্ত কমিশন 500। শেষ। আজকে পার্থক্য চাইছে, কি চাইছে? তাহলে এগুলো যোগ করে একটা মান আসবে, এগুলো যোগ করে একটা মান আসবে, মাথা রাখবা। আমি একসাথে করে ফেলি। 11,000 যোগ 1,51,000 যোগ 500, 1,62,500। 500 আর এখানে 35,000, 94,700 যোগ 40,000। এই 40,000 বাদ যাবে, সমাপনী মজুত পণ্য বাদ যাই, কারণ এখানে লেখা আছে ঊননব্বই হাজার 700 20,300 1,10,000। কিন্তু স্যার এখানে একটা কথা বলছে, পার্থক্য নির্ণয় করো। তাহলে পার্থক্যটা কেমনে নির্ণয় করবা? আই থেকে বিয়োগটা বাদ যাবে, এভাবে লিখবা সুন্দর করে। তোমার এরপর লিখবা সুতরাং মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পার্থক্য, একটাতে একটা বাদ দাও, 1,62,500, 1,62,500 মাইনাস 1,10,000, 1,62,500 মাইনাস 1,10,000, তাহলে 52,500 টাকা আমার পার্থক্য আছে। 62,500 থেকে 1,10,000 কি বাদ যাবে, বাদ গেলে পার্থক্য বাইরে গেছে। প্রশ্ন যদি মারাত্মক সহজ করে, একটা প্রশ্ন আসতে পারে অদৃশ্যমান সম্পদের পরিমাণ অথবা স্পর্শনীয় সম্পদের পরিমাণ ক নম্বরে। তাহলে অদৃশ্যমান সম্পদ কোনগুলো? যেগুলো দেখা যায় না, শোয়া যায় না, স্পর্শ করা যায় না, যেমন কি সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট, প্যাটার্ন, অদৃশ্যমান সম্পদ। অদৃশ্যমান অদৃশ্যমান সম্পদ। আবার ক নাম্বার অথবা খ নাম্বারে আসতে পারে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। মূলধন জাতীয় প্রাপ্তি মাথায় রাখবেন, মূলধন জাতীয় প্রাপ্তি 4টা ইন্ডি মাথায় রাখবা, শুধুমাত্র 4টা ইন্ডি। কি কি মূলধনের প্রাপ্তি? মূলধন, ঋণ, স্থায়ী সম্পদ বিক্রয়, শেয়ার অধিয়ার লিখে রাখতে পারো। তাহলে যদি মূলধন যদি প্রাপ্তি আসে 4টা জিনিস কি কি? মূলধন, ঋণ, স্থায়ী সম্পদ বিক্রয়, শেয়ার অধিয়ার। আমার লেখা খুবই খারাপ, একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবা। আমি এই জন্য এক কথা 2-3 বারই বলি। তাহলে অদৃশ্যমান সম্পদ কোনগুলো বলছি?
সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট, প্যাটেন্ট। আর মূলধন যদি প্রাপ্তি চাইলে মূলধন, ঋণ, স্থায়ী সম্পদ বিক্রয়, শেয়ার অধিহার। এরপরে এরপরে মূলধন যদি বিয় আসতে পারে, কে আসতে পারে? মূলধন জাতীয় বিয়। মূলধন যাতে বিয় চাইলে আমার একটা টেকনিক ইউজ করবা তোমরা, শুধুমাত্র স্থায়ী সম্পদ আসবে। মূলধন যেতে বিয় চাইলে শুধুমাত্র স্থায়ী সম্পদ আসবে। কি চাইলে? মূলধন যাতে বিয় চাইলে। তাহলে এখান থেকে আমরা কি কি শিখছি? ক নম্বর প্রশ্ন আসতে পারে, কোনটি দিয়ে মিলে আসবে না? অদৃশ্যমান সম্পদ, মূলধন জাতীয় প্রাপ্তি। আবার মাঝে মধ্যে দেখা যায় গ নাম্বারে মালিকানা সত্ত্ব দেখা যায়। মালিকানা সত্ত্বের উপাদান 4টা। কি কি? মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এই যে আইবিও আছে, এই আইবিওর মধ্যে মুনাফা জাতীয় আইবি আসবে। এই আইবিওর মধ্যে কি আসবে? মুনাফা জাতীয় আইবি আসবে। মালিকানা সত্ত্ব আসতে পারে, স্বত্বাধিকারী আসতে পারে। তাহলে মূলধনের সাথে আয়গুলো যোগ করবা, ব্যয় আর উত্তোলন কি করবা? মাইনাস করে দেবা তোমরা মালিকানা সত্ত্ব পরিমাণ আসলে। এরপরে ক নাম্বারে উত্তোলনের পরিমাণ আসতে পারে। উত্তোলন পরিমাণ তো তোমরা জানো, বলছিলাম মালিক কর্তৃক নিজ প্রয়োজন, ব্যক্তিগত, আয়কর, জীবন প্রিমিয়াম, ছেলেমেয়ের স্কুল কলেজে বেতন প্রদান, অথবা প্রতিষ্ঠান থেকে নিজের জন্য কোনো কিছু নিলে সেটা উত্তোলন।